আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা শুনছেন রাতের ডায়েরি, যেখানে বানানো গল্প নয়, শোনা যায় বাস্তবে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। রাত মানেই শুধু অন্ধকার নয়, রাত মানে এমন কিছু যা দিনের আলো সহ্য করতে পারে না। কিছু শব্দ আছে যেগুলো উচ্চারণ না করাই নিরাপদ। কিছু দরজা আছে যেগুলো একবার খুললে আর বন্ধ হয় না। অনেকেই বলে ভয় বলে কিছু নেই, কিন্তু যারা দেখেছে আর যারা এমন কথা বলে না, এই ঘটনাগুলো গল্প নয়, কিন্তু যারা দেখেছে তারা এমন কথা বলে না। এই ঘটনাগুলো গল্প নয়, কারণ গল্প হলে সবাই বেঁচে ফিরত। এখন অনেক মানুষ আছে যারা রাত হলে আলো জ্বালিয়ে ঘুমায়, কারণ তারা জানে অন্ধকার সবসময় খালি থাকে না। তাহলে চলুন আজকের ভয়ের দরজাটা খুলে দেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা সর্বপ্রথম যে ঘটনাটা দিয়ে আমাদের ভিডিওটি শুরু করব, সেটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন ঢাকা থেকে ইয়াসিন আহমেদ। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ঘটনায় চলে যাই, অর্থাৎ এই ইমেলটি পড়ে নেই। ইয়াসিন তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? বরং দোয়া করি ও দোয়া করব যেন আপনি সপরিবার নিয়ে সবসময় ভালো থাকুন এবং এভাবেই আমাদেরকে নিয়মিত ভিডিও উপহার দিন। আমার নাম মোহাম্মদ ইয়াসিন, আমি ঢাকার লালবাগে থাকি। আজ আমি যে ঘটনাটি আপনাকে লিখে পাঠাচ্ছি, এটি আমার বন্ধুর সাথে ঘটেছিল। সঙ্গত কারণে আমি ওর নাম ঠিকানা প্রকাশ করছি না, তবে ধরে নিন ওর নাম কাশেম। শিক্ষিত একটা ছেলে কাশেম, কিন্তু পরিস্থিতি ও নিয়তির কাছে হার মেনে তাকে অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় যেতে হয়েছে। আসলে সে সম্পূর্ণই পরিস্থিতির শিকার ছিল। যাই হোক, তার অ্যাম্বুলেন্স পেশার জীবনে তার সাথে ঘটনাটি ঘটে। আমি ওর কাছ থেকে শুনেছিলাম, তাই বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাব। তবে তার আগে একটা কথা না বললেই নয়। আমি এর আগে কখনো ঘটনা লিখে পাঠাইনি, তাই অনুরোধ করছি আমার ইমেলটা সিলেক্ট হলে আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে শ্রোতাদেরকে শোনাবেন। বলছেন কাশেম, জীবনের ৪৫টা বছর পার করে ফেলেছি, যার অর্ধেকের বেশি সময় কেটেছে এই অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং হাতে। চাকা ঘোরানোর শব্দ আর সাইরেনের আর্তনাদ আমার নিত্যদিনের সঙ্গী। কত শত মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়েছি, আবার কত নিথর দেহ তাদের শেষ ঠিকানায় পৌঁছে দিয়েছি, তার কোনো সঠিক হিসাব আমার কাছে নেই। মৃত্যু আমার কাছে খুব সাধারণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। লাশ দেখলে ভয় পাওয়া তো দূরের কথা, কোনো অনুভূতি কাজ করতো না। মনে হতো এটাই তো জীবনের শেষ গন্তব্য। কিন্তু সেই রাতের ঘটনা আমার জীবনের সমস্ত বিশ্বাস আর সাহসকে নড়বড়ে করে দিয়েছিল। সেই রাত আমাকে শিখিয়েছিল দুনিয়াতে এমন কিছু খারাপ জিনিস আছে যা আমাদের সাধারণ বুদ্ধিতে ব্যাখ্যা করা যায় না। দর্শকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কয়েক সেকেন্ড সময় চাচ্ছি। আপনাদের জন্য একটি বিশাল সুখবর। সাম্প্রতিক সময়ে আপনাদের জন্য আমরা একটি পারফিউম স্টোর খুলেছি। আপনাদের মধ্যে যারা পারফিউম অথবা আতর ব্যবহার করতে পছন্দ করেন, তাদের জন্য আমাদের শপটি হবে বেস্ট। পারফিউম শুধু সুঘ্রাণ ছড়ায় তা নয়, বরং আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করতে 2 ফোঁটা পারফিউমের ভূমিকা অপরিসীম। তাই বিস্তারিত জানতে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ও পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল। আপনাদের মনোযোগ এবং সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ফিরে যাব ঘটনায়। সেদিন ছিল মাঘ মাসের হাড় কাঁপানো শীতের রাত। ঘড়ির কাঁটায় তখন রাত 2:15। আমি মাত্র একটা লাশ ডেলিভারি দিয়ে স্টেশনে ফিরেছিলাম। শরীরটা আর চলছিল না। সারাদিনের ধকল শেষে চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছিল। ভেবেছিলাম আজ আর ডিউটি নেব না। গ্যারেজের পেছনের ছোট ঘরটায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ব। ফ্লাক্স থেকে ধোয়া ওঠা চা ঢেলে মাত্র এক চুমুক দিয়েছি, ঠিক তখনই মোবাইলটা কর্কশ শব্দে বেজে উঠল। হাসপাতালের এমার্জেন্সি নাম্বারের রিংটোন। বিরক্তি নিয়ে ফোনটা ধরতেই ওপাশ থেকে সুপারভাইজারের গলা ভেসে এলো, কাশেম ভাই, আরেকটা ট্রিপ মারতে হবে, এমার্জেন্সি, পাশের জেলা সদরে একটি বডি নিয়ে যেতে হবে। আমার মনটা একদম সায় দিচ্ছিল না। শরীর বলছিল না কাশেম আজ আর না। কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভারদের জীবনে না বলার সুযোগ খুব কম। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আমাদের ধর্ম। তাছাড়া সুপারভাইজার যখন বলল যে মৃতদেহটি একজন বয়স্ক মানুষের এবং তার পরিবার খুব অসহায় অবস্থায় আছে, তখন আর না করতে পারলাম না। টাকার লোভে নয়, বরং এক অজানা কর্তব্যের টানেই রাজি হয়ে গেলাম। আমি মনে মনে হিসাব কষলাম, রাস্তা যদি ফাঁকা থাকে তবে বড়জোর 2 থেকে 2.5 ঘন্টার মামলা। লাশটা বুঝিয়ে দিয়ে ফজরের আগেই ফিরে এসে ঘুমানো যাবে। গাড়ির চাবিটা হাতে নিয়ে গ্যারেজের দিকে এগোলাম, কিন্তু সমস্যা হলো
আজ আমার নিয়মিত হেল্পার মফিস সাথে নেই। ছেলেটা গত 2 দিন ধরে ভীষণ জ্বরে ভুগছে। অন্য কাউকে ডাকারও সময় নেই। অগত্যা ঠিক করলাম একাই যাব। একা ড্রাইভ করা আমার জন্য নতুন কিছু নয়, কিন্তু লাশ নিয়ে একা এত রাতে হাইওয়েতে বের হওয়ার মধ্যে একটা অস্বস্তি কাজ করে। তবু বিসমিল্লাহ বলে গাড়ির দরজা খুললাম। পেছনের স্ট্রেচারে সাদা কাপড়ে মোড়ানো বৃদ্ধের লাশটা তোলা হলো। লাশটা যখন আমার গাড়িতে তোলা হচ্ছিল তখন আমি একবারের জন্য কাপড়টা সরিয়ে মুখটা দেখেছিলাম। ধবধবে সাদা দাড়ি, কপালের ভাঁজ পড়া চামড়া। অদ্ভুত এক প্রশান্তি ছিল সে মৃতের মুখে, যেন তিনি বহুদিন পর শান্তির ঘুম ঘুমাচ্ছেন। কিন্তু কেন জানি না এই অতিরিক্ত শান্ত ভাবটাই আমার মনে এক অজানা অস্বস্তি তৈরি করলো। সাধারণত লাশের মুখে একটা যন্ত্রণার ছাপ থাকে কিংবা শূন্যতা থাকে, কিন্তু এই বৃদ্ধের মুখে যেন এক রহস্যময় হাসি লেগেছিল। মনে হচ্ছিল তিনি এমন কিছু জানেন যা আমরা জীবিতরা জানি না। একটা শীতল স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। আমি দ্রুত কাপড়টা টেনে দিয়ে ড্রাইভিং সিটে এসে বসলাম। অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়ে রাস্তায় নামতেই শীতের আসল রূপটা টের পেলাম। গাড়ির হিটারটা কাজ করছে, তবু মনে হচ্ছে কনকনে ঠান্ডা বাতাস জানালার কোনো এক অদৃশ্য ফাঁক গলে ভেতরে ঢুকে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। শহরের রাস্তাঘাট একদম জনমানবহীন। এই শীতে মানুষ তো দূরের কথা, একটা কুকুর বেড়ালেরও দেখা নেই। সবাই যে যার ডোরায় উষ্ণতা খুঁজছে। ল্যাম্পপোস্টগুলোর আলো কুয়াশার কারণে ঘোলাটে দেখাচ্ছে, যেন আলো নিজেই অন্ধকারের সাথে লড়াই করে ক্লান্ত হয়ে পড়েছে। রাস্তার পেছ ঢালা কালো পথটা হেডলাইটের আলোয় চকচক করছে। ইঞ্জিনের একঘেয়ে যান্ত্রিক শব্দের সাথে সাথে আমার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। অন্যদিন গাড়ি চালানোর সময় আমি গান শুনি বা রেডিওর খবর শুনি, কিন্তু আজ কেন জানি কোনো শব্দই সহ্য হচ্ছে না। চারপাশের নিস্তব্ধতা যেন আমাকে গ্রাস করছে। আমি মাঝে মধ্যে রিয়ার ভিউ মিরর দিয়ে পেছনের ক্যাবিনের দিকে তাকাচ্ছিলাম। কাছের ওপাশে সাদা কাপড়ে মোড়ানো সেই অবয়বটা স্থির হয়ে আছে। গাড়ি যখন কোনো স্পিড ব্রেকারের ঝাঁকুনি খাচ্ছিল তখন লাশটা একটু নড়ে উঠছিল, আর প্রতিবার নড়ে ওঠার সাথে সাথে আমার বুকের ভেতরটা ধক করে উঠছিল। মনে হচ্ছিল এই বুঝি কাপড় সরিয়ে বৃদ্ধ উঠে বসবেন। আমি জোর করে মন থেকে কুচিন্তা দূর করার চেষ্টা করলাম। নিজেকে বোঝালাম, কাশেম, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো কত লাশ বহন করেছ, এটা তো একটা মৃতদেহ মাত্র। কিন্তু মনের ভেতর থেকে কে যেন ফিসফিস করে বলছিল, আজকের রাতটা সাধারণ রাত নয়। আজকের বাতাস, আজকের অন্ধকার, সব কিছুই অন্যরকম। আমার অজান্তে একটা চাপা আতঙ্ক বুকের ভেতর দানা বাঁধতে শুরু করলো। আমি জানতাম না সামনের রাস্তায় আমার জন্য কি অপেক্ষা করছে। শুধু বুঝতে পারছিলাম আমি একা নই। আমার সাথে কিংবা আমার চারপাশে এমন কিছু আছে যা চোখের দেখা যায় না। শহরের শেষ সীমানা পেরিয়ে আমি যখন শহরতলির এক নির্জন রাস্তায় প্রবেশ করলাম তখন পরিবেশটা দ্রুত পাল্টাতে শুরু করলো। এতক্ষণ শহরের যে টিমটিমে আলোগুলো সঙ্গ দিচ্ছিল সেগুলো পেছনে ফেলে এসেছি। এখন সামনে শুধু ধুধু অন্ধকার আর আমার গাড়ির হেডলাইটের তীব্র আলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই আলো যেন খুব বেশি দূরে পৌঁছাতে পারছে না। হঠাৎ করেই খেয়াল করলাম চারপাশের অন্ধকার যেন আমাকে একেবারে গিলে খেতে আসছে। এই অন্ধকার সাধারণ রাতের অন্ধকারের মতো নয়, এটি যেন আরো গভীর, আরো কালো, আরো ভারী। মনে হচ্ছে যেন পৃথিবীর সমস্ত আলো এই রাস্তাটুকু থেকে কোনো এক অদৃশ্য শক্তি শুষে নিয়েছে। হেডলাইটের আলো অন্ধকারের গায়ে ধাক্কা খেয়ে যেন অসহায়ভাবে ফিরে আসছে। গাড়ির গতি আমি স্বাভাবিকই রেখেছিলাম, কিন্তু মনের ভেতর অস্বস্তিটা বাড়ছিল। কিছুক্ষণ যাওয়ার পরই শুরু হলো কুয়াশার দাপট। শহর থেকে বের হওয়ার সময় হালকা কুয়াশা ছিল, কিন্তু এখন তার সহ্যের সীমা ছাড়িয়ে গেল। এত ঘন কুয়াশা আমি আমার 25 বছরের ড্রাইভিং জীবনে খুব কমই দেখেছি। মনে হচ্ছে আকাশ থেকে মেঘ নয়, বরং সাদা ধোয়ার মতো ভারী কোনো পর্দা নেমে এসেছে। সামনের রাস্তা তো দূরের কথা, গাড়ির বনেটটাও ঠিক মতো দেখা যাচ্ছে না। বাধ্য হয়ে আমি গাড়ির গতি কমিয়ে দিলাম। এমন পরিস্থিতিতে জোরে চালানো মানেই নিশ্চিত মৃত্যু। আমি খুব সাবধানে ধীর গতিতে গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। ওয়াইপারগুলো চালু করে দিয়েছি, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। কাছের উপর কুয়াশার আস্তরণ পড়তেই থাকছে। হঠাৎ আমার মনে হলো এক অদ্ভুত দৃশ্য। কুয়াশাগুলো যেন আর স্বাভাবিকভাবে বাতাসে ভাসছে না। সাধারণ কুয়াশা যেমন এলোমেলোভাবে ছড়িয়ে থাকে, এটা তেমন নয়। মনে হচ্ছে কুয়াশার কুণ্ডলীগুলো সাপের মতো আঁকাবাঁকা হয়ে আমার গাড়ির দিকে এগিয়ে আসছে। আমি স্পষ্ট দেখলাম সাদা ধোয়ার মতো কুণ্ডলীগুলো জানালার ফাঁকফোকর খোঁজার চেষ্টা করছে, যেন বাইরে থেকে কোনো খারাপ জিনিস জোর করে গাড়ির ভেতরে ঢুকতে চাইছে। এই দৃশ্য দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বাইরের তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি, অথচ আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো।
ভয়ের শীতল স্রোত আমার শিরা উপশিরায় ছড়িয়ে পড়ল। আমি দ্রুত হাত বাড়িয়ে পাশে রাখা পানির বোতলটা কাছে টেনে নিলাম। হাতটা কাঁপছিল। ছিপি খুলে ঢকঢক করে বেশ খানিকটা পানি পান করলাম, কিন্তু গলার শুষ্কতা গেল না। মনে হচ্ছিল আমি কোনো এক বদ্ধ ঘরে আটকা পড়েছি, যেখানে বাতাস ফুরিয়ে আসছে। আমি দ্রুত ড্যাশবোর্ডের দিকে ঝুঁকে সবকটি জানালার কাজ পুরোপুরি তুলে লক করে দিলাম। সেন্ট্রাল লকটা চেক করলাম দুবার, কিন্তু অস্বস্তিটা গেল না। মনে হচ্ছে গাড়ির ভেতরের বাতাসও ভারী হয়ে আসছে, যেন অক্সিজেনের বদলে অন্য কোনো ভারী গ্যাস সেখানে জায়গা করে নিচ্ছে। অজানা ভয়ে আমার বুক ধরফর করতে লাগলো। হৃৎপিণ্ডের শব্দ আমি নিজের কানে শুনতে পাচ্ছিলাম। ধুপ ধুপ ধুপ। আমি মনে মনে দোয়া দরুদ পড়া শুরু করলাম। ছোটবেলায় মায়ের কাছে শেখা আয়াতুল কুরসি বের বের করে আওড়াতে লাগলাম। বিপদে পড়লে মহান আল্লাহ তাআলাই একমাত্র আশ্রয়। কিন্তু আমার জবান জড়িয়ে আসছিল, শব্দগুলো ঠিকমতো উচ্চারণ করতে পারছিলাম না। মনে হচ্ছিল কি আমার গলা চেপে ধরে শব্দগুলোকে আটকে রাখতে চাইছে। আমি বুঝতে পারছিলাম এই রাস্তাটা স্বাভাবিক নয়। এই কুয়াশায় অন্ধকার, এগুলো প্রকৃতির স্বাভাবিক নিয়ম মেনে চলছে না। গাড়িটা এখন প্রায় পিঁপড়ার গতিতে চলছে। আমি স্টিয়ারিং হুইলটা এত শক্ত করে ধরে রেখেছিলাম যে আঙুলগুলো ব্যথা করতে শুরু করেছে। আমার চোখ রাস্তার দিকে স্থির, কিন্তু মনের চোখ বারবার চলে যাচ্ছে পেছনের কেবিনে। লুকিং গ্লাসে তাকানোর সাহস পাচ্ছিলাম না। পাশে যদি সেখানে এমন কিছু দেখি যা আমি দেখতে চাই না, তবু মানুষের স্বভাব বড় অদ্ভুত, যা নিষেধ মন সেদিকেই টানে। আমি আর চোখে একবার রিয়ার ভিউ মিররের দিকে তাকালাম। পেছনের কেবিনে আবছা অন্ধকার। সে অন্ধকারের মধ্যে সাদা কাপড়ে মোড়ানো লাশটা যেন আগের চেয়ে একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে। মনে হলো লাশের চাদরটা কি একটু নড়ে উঠল, নাকি গাড়ির ঝাঁকুনি। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম। হে আল্লাহ, আমাকে রক্ষা করো, আমি সশব্দে বলে উঠলাম। নিজের গলার আওয়াজ নিজের কাছে অচেনা লাগলো। গাড়ির ভেতরের এই দম বন্ধ করা পরিবেশ আর বাইরের ওই জীবন্ত কুয়াশার আক্রমণ, সব মিলিয়ে আমি এক অসহ্য মানসিক চাপের মধ্যে পড়ে গেলাম। মনে হচ্ছিল এই রাত আর শেষ হবে না, এই রাস্তা আর ফুরাবে না। আমি যেন কোনো এক অন্তহীন গোলক ধাঁধায় আটকা পড়েছি। আজকের রাতটা যে সহজে কাটবে না, সেই নির্মম সত্যটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। আমি গাড়ি চালাচ্ছি আর ক্রমাগত দোয়া পড়ছি। আমার চোখ রাস্তার দিকে স্থির, যদিও সেই ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। আমার সমস্ত মনোযোগ এখন রাস্তার ওই সাদা পর্দার দিকে। হঠাৎ করে এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। যে কুয়াশা এতক্ষণ আমাকে চারপাশ থেকে চেপে ধরেছিল, সাপের মতো পেঁচিয়ে ধরতে চেয়েছিল, তা যেন কোনো এক জাদুমন্ত্রে কমতে শুরু করলো। বাতাসের ঝাপটায় নয়, বরং মনে হলো কেউ যেন ইচ্ছা করে পর্দাটা সরিয়ে নিচ্ছে। দৃষ্টিসীমা পরিষ্কার হতে দেখে আমার মনে সাময়িক স্বস্তি ফিরে এলো। আমি ভাবলাম, যাক, হয়তো বিপদ কেটে গেছে, হয়তো আবহাওয়া আবার স্বাভাবিক হচ্ছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানিয়ে আমি অ্যাক্সিলারেটরে একটু চাপ দিলাম, কিন্তু সেই স্বস্তি বা আনন্দ 1 মিনিটের বেশি স্থায়ী হলো না। কুয়াশা পুরোপুরি সরে যাওয়ার সাথে সাথেই হেডলাইটের আলোয় সামনের রাস্তায় যা ভেসে উঠল তা দেখে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। পাটা অজান্তেই ব্রেক প্যাডেলের উপর চলে গেল। আমার গাড়ি থেকে বেশ কিছুটা সামনে, প্রায় 50-60 গজ দূরে সারিবদ্ধভাবে কিছু লোক রাস্তা পার হচ্ছে। এত রাতে এই নির্জন হাইওয়েতে মানুষ থাকাটাই তো অস্বাভাবিক, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ছিল তাদের চেহারা এবং আচরণ। তাদের সবার পরনে একই রকম ধবধবে সাদা পোশাক, মাথা থেকে হাঁটু পর্যন্ত সাদা রঙের শীতের চাদর দিয়ে এমনভাবে ঢাকা যে তাদের শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না। মুখগুলো চাদরের আড়ালে ঢাকা, তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আতঙ্কিত করলো তা হলো তাদের উচ্চতা। লোকগুলো সাধারণ মানুষের উচ্চতার নয়। হেডলাইটের আলোয় তাদের ছায়াগুলো দীর্ঘ হয়ে রাস্তার ওপাশে পড়েছে। তারা প্রত্যেকেই লম্বায় অন্তত 7 থেকে 8 ফুটের মতো হবে। অস্বাভাবিক রকমের লম্বা সে অবয়বগুলো একে অপরের পেছনে সারিবদ্ধভাবে হাঁটছে। মোট 5 থেকে 7 জনের মতো হবে সেই ছায়ামূর্তিগুলো। সবার হাঁটার ধরন, পোশাক, উচ্চতা সবকিছু হুবহু এক। মনে হচ্ছে যেন একই ছাঁচে ঢালা কোনো পুতুল বা যান্ত্রিক কিছু হেঁটে যাচ্ছে। তাদের হাঁটার মধ্যে কোনো ছন্দ নেই, কোনো প্রাণের স্পন্দন নেই। পা ফেলছে, কিন্তু যেন মাটিতে কোনো শব্দ হচ্ছে না। তারা কোনো দিকে তাকাচ্ছে না, ডানে বা বামে কোনো দিকেই তাদের ভ্রুক্ষেপ নেই। শুধু যান্ত্রিকভাবে এক পাশ থেকে অন্য পাশে রাস্তা পার হয়ে যাচ্ছে। আমি গাড়িটা প্রায় থামিয়ে দিলাম। আমার হাত পা কাঁপছে। বুকের ভেতর ধপ করে উঠল এমন জোরে যে মনে হলো পাঁজর ভেঙে যাবে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বা 6th সেন্স চিৎকার করে বলল, কাশেম, পালা, এরা কোনো স্বাভাবিক মানুষ নয়, এরা এই পৃথিবীর কেউ নয়। এত রাতে আশেপাশে কোনো গ্রাম বা
জনবসতি নেই। সেখানে এমন অদ্ভুত দর্শন একদল লোক কোত্থেকে আসবে? আর সবাই একই রকম সাদা চাদর কেন পরে থাকবে? তাদের উচ্চতাই বা এত বেশি কেন? হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো, কিন্তু কোনো উত্তর পেলাম না। শুধু এক তীব্র ভয় আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। মনে হলো আমি যদি এখন হর্ন দেই বা কোনো শব্দ করি, তাহলে ওরা আমার দিকে তাকাবে, আর ওরা তাকালেই আমার শেষ। আমি কি করব বুঝতে পারছিলাম না। গাড়ি ঘুরিয়ে চলে যাব নাকি অপেক্ষা করব, কিন্তু পেছনে ফেরার উপায় নেই। রাস্তা সরু, ভয় আমার হাত পা অবশ্যই আসছিল। মনে হচ্ছিল স্টিয়ারিং হুইলটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আমি আরো জোরে জোরে আল্লাহর নাম জপতে শুরু করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ঠোঁট কাঁপছে। মনে প্রাণে ফরিয়াদ করতে লাগলাম, হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমাকে সহি সালামতে বাড়ি ফেরার তৌফিক দাও। আমি গাড়ির গতি একদম কমিয়ে দিয়েছিলাম। গাড়িটা এখন গড়িয়ে গড়িয়ে চলছে। মন্ত্রমুগ্ধের মতো আমি সেই অদ্ভুত জিনিসগুলোর রাস্তা পার হওয়া দেখতে লাগলাম। মনে হচ্ছিল সময় থমকে গেছে। প্রতিটা সেকেন্ড যেন এক এক ঘন্টার সমান। ওই সাদা অবয়বগুলো ধীরালয়ে রাস্তা পার হচ্ছে, আর আমি গাড়ির ভেতরে বসে পাথরের মতো জমে আছি। আমার মনে হলো আমি কোনো এক দুঃস্বপ্নের মধ্যে আছি, যেখান থেকে জেগে ওঠার কোনো উপায় নেই। এই ছায়ামূর্তিগুলো কি কোনো খারাপ জিনিস, নাকি কোনো অশরীরী বা অন্য কোনো জগৎ থেকে আসা কেউ? আমার জানা নেই। শুধু জানি দৃশ্য দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি গাড়ির গতি কমিয়ে প্রায় থামিয়ে দিয়েছিলাম। ইঞ্জিনের শব্দটা তখন খুব ক্ষীণ, যেন গাড়িটাও ভয়ে দম বন্ধ করে আছে। আমার চোখ স্থির ছিল সামনের সেই লম্বা সাদা মূর্তিগুলোর দিকে। তারা ধীর পায়ে কোনো শব্দ না করে একে একে রাস্তা পার হয়ে রাস্তার পাশের গভীর অন্ধকারে মিলিয়ে গেল। রাস্তার ওই পাশটায় ঘন জঙ্গল আর খাদ। তারা সেখানে নামলো নাকি হাওয়ায় মিলিয়ে গেল, তা আমি ঠাউর করতে পারলাম না। সর্বশেষ মূর্তিটি যখন অন্ধকারের আড়ালে চলে গেল, তখন আমি যেন কিছুটা ধাতস্থ হলাম। বুকের ওপর চেপে বসা ভারী পাথরটা যেন একটু সরল। আমি বড় একটা শ্বাস নিলাম। নিজের মনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলাম। ভাবলাম, কাশেম, তুই হয়তো ভুল দেখেছিস। এতক্ষণ টানা গাড়ি চালানোর ক্লান্তি, তার উপর কুয়াশার খেলা, সব মিলিয়ে হয়তো চোখের ধাঁধা ছিল। মনের ভুলও তো হতে পারে। নিজেকে সাহস দেওয়ার আপ্রাণ চেষ্টা করলাম। বিড়বিড় করে বললাম, আল্লাহ ভরসা, যা হওয়ার হয়েছে। তারপর কাঁপা কাঁপা পায়ে অ্যাক্সিলারেটরে চাপ দিলাম। গাড়ির স্পিড বাড়তে শুরু করলো। আমার এখন একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব এই অভিশপ্ত জায়গাটা পার হওয়া। আমি চাইছিলাম বাতাসের বেগে ওই স্থানটি অতিক্রম করতে, যাতে ওই বিষাক্ত বাতাস আমাকে স্পর্শ করতে না পারে। গাড়িটি যখন সে নির্দিষ্ট স্থানটি যেখান দিয়ে অবয়বগুলো পার হয়েছিল অতিক্রম করে কিছুটা সামনে এগিয়ে গেল, তখন আমার মনে হলো একবার পেছনে ফিরে দেখা দরকার। মানুষের মন বড় বিচিত্র। ভয়ের উৎসটা সত্যিই চলে গেছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এক অদম্য কৌতূহল কাজ করে। আমি অবচেতন মনেই ডান পাশের সাইড মিরর বা লুকিং গ্লাসের দিকে তাকালাম। আর তখনই আমি দেখলাম আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, যা আমার রুহ পর্যন্ত কাঁপিয়ে দিল। সেই দৃশ্য দেখার পর আমার শরীরের রক্ত যেন মুহূর্তের মধ্যে বরফ হয়ে গেল। আয়নায় আমি স্পষ্ট দেখলাম সেই মানুষরূপী লম্বা জিনিসগুলো ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। তারা জঙ্গলে যায়নি, তারা মিলিয়েও যায়নি। তারা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে, যেখান দিয়ে আমি মাত্রই পার হয়ে এসেছি। কিন্তু এবার তাদের দাঁড়ানোর ভঙ্গিমা ভিন্ন। রাস্তা পার হওয়ার সময় তারা ছিল সারিবদ্ধ, কিন্তু এখন তারা সবাই জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। এবং সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, তাদের সবার মুখ এখন ফেরানো আমার গাড়ির দিকে। সাদা চাদরের আড়ালে তাদের মুখ দেখা যাচ্ছিল না। সেখানে ছিল কেবল নিকোষ কালো অন্ধকার। কিন্তু আমি অনুভব করলাম ওই অন্ধকারের ভেতর থেকে অনেকগুলো চোখ আমার দিকে তাকিয়ে আছে। তারা সবাই আমার চলে যাওয়ার দৃশ্যের দিকে তাকিয়ে আছে। তাদের সেই স্থির নিস্তব্ধ দাঁড়িয়ে থাকা যেন কোনো অশুভ ইঙ্গিত বহন করছিল। মনে হচ্ছিল তারা আমাকে বলছে, তুমি আমাদের দেখেছ, আমরাও তোমাকে দেখেছি, তুমি পালাতে পারবে না। ওই মুহূর্তে আমি বুঝতে পারলাম এগুলো মনের ভুল ছিল না, এগুলো কুয়াশার খেলা ছিল না, এগুলো ছিল জলজান্ত কোনো খারাপ জিনিস, কোনো অশুভ ছায়ামূর্তি, যারা নির্জন রাতে এখানে উৎপেতে ছিল। তাদের স্থির চাহনি আমার মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত নামিয়ে দিল। ভয়ে আমার সারা শরীর ঘামে ভিজে গেল। যদিও বাইরের তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে। আমার মনে হলো হৃৎপিণ্ডটা বুঝি বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। গলার কাছে কলিজাটা চলে এসেছে বলে মনে হলো। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম আয়না থেকে। আমার মনে হলো
আমি যদি আর এক মুহূর্ত ওই আয়নায় তাকিয়ে থাকি তাহলে আমি হয়তো জ্ঞান হারাবো অথবা আমার হার্ট অ্যাটাক হবে। আমি পাগলের মতো এক্সেলারেটরের জোরে চাপ দিলাম। ইঞ্জিনের গর্জনে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। আমার মনে হলো ওই ছায়ামূর্তিগুলো যে কোনো মুহূর্তে দৌড়ে এসে আমার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়তে পারে, কিংবা তাদের লম্বা হাত বাড়িয়ে আমাকে ধরে ফেলতে পারে। আমি শুধু পালাতে চাইছিলাম ওই নরক থেকে। রাস্তা আঁকাবাঁকা ছিল, কিন্তু আমি সেদিকে খেয়াল করিনি। আমি শুধু জানতাম আমাকে বাঁচতে হবে। ওই সাদা চাদরে ঢাকা লম্বা অবয়বগুলো আমার মস্তিষ্কে গেঁথে গেল এক বিভীষিকা হয়ে। বাকি রাস্তাটা আমি কিভাবে পার করেছি তা আমি নিজেও জানি না। আমার মস্তিষ্কে তখন কোনো যুক্তি কাজ করছিল না, শুধু একটাই চিন্তা, পালাতে হবে, যত দ্রুত সম্ভব পালাতে হবে। স্পিডোমিটারের কাঁটা তখন কততে ছিল আমার খেয়াল নেই। আমি শুধু স্টিয়ারিংটা আঁকড়ে ধরে রেখেছিলাম। সাইড মিররে ওই দৃশ্য দেখার পর থেকে আমার মনের অবস্থা পুরোপুরি বিগড়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল আমি গাড়ি চালাচ্ছি ঠিকই, কিন্তু আমার নিয়ন্ত্রণ নিজের হাতে নেই। আমার মনে নানা উল্টাপাল্টা চিন্তা আসতে শুরু করলো। মনে হচ্ছিল এই বুঝি সেই সাদা পোশাকের দীর্ঘদেহী ছায়ারা আবার বাতাসের বেগে উড়ে এসে গাড়ির সামনে দাঁড়াবে, কিংবা হঠাৎ করে জানালার পাশে এসে সেই চাদর ঢাকা মুখ নিয়ে উকি দেবে। আতঙ্কে আমি বারবার পেছনের কেবিনের লুকিং গ্লাসে তাকাচ্ছিলাম। আমার মনে এক অদ্ভুত ভয়ঙ্কর সন্দেহ দানা বাঁধল। পেছনের স্ট্রেচারে থাকা বৃদ্ধের লাশটি কি এখনো ওখানে আছে, নাকি সেও কোনোভাবে ওই ছায়াদের সাথে মিশে গেছে? এমন তো হতে পারে ওই রাস্তায় যারা দাঁড়িয়েছিল তারা এই লাশের সঙ্গী সাথী, কিংবা ওই ছায়াদেরই কেউ কি এখন লাশের জায়গায় শুয়ে আছে। এই অনিশ্চয়তা আমাকে পাগল করে তুলছিল। মনে হচ্ছিল পেছনের কেবিনে আমি একা নই। লাশের সাদা কাপড়টা কি নড়ছে? ওই বৃদ্ধ কি এখন উঠে বসবেন? আমার ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব করছিলাম। যদিও গাড়ির জানালা সব বন্ধ, মনে হচ্ছিল পেছনের সিট থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে। বারবার মনে হচ্ছিল লাশের হাতটা বুঝে এসে আমার কাঁধে স্পর্শ করবে। আমি ভয়ে কুঁকড়ে যাচ্ছিলাম। ভাবছিলাম আজকে আমি আদৌ বাড়ি ফিরতে পারবো, নাকি এই লাশ ঠিকানায় পৌঁছে দেওয়ার আগেই আমি নিজে লাশে পরিণত হব। সারা রাস্তা আমি অনবরত আল্লাহর নাম জপতে থাকলাম। ইয়া আল্লাহ ছাড়া আমার মুখে আর কোনো কথা ছিল না। আমার মনে হচ্ছিল দূর থেকে কেউ বা কারা আমাকে ক্রমাগত লক্ষ্য করছে। এক অদৃশ্য চোখ যেন অন্ধকারের ভেতর থেকে আমার প্রতিটি গতিবিধি অনুসরণ করছে। রাস্তার পাশের গাছগুলোকেও মনে হচ্ছিল এক একটা দৈত্য। বাতাসে গাছের পাতা নড়ার শব্দকেও মনে হচ্ছিল ফিসফিসানি। প্রতিটি মুহূর্ত আমার কাছে মনে হচ্ছিল এক একটি যুগের সমান। সময় যেন কাটছেই না। অবশেষে দীর্ঘ আতঙ্কের প্রহর শেষে আমি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছালাম। জেলা সদরের সেই বাড়িটার সামনে যখন গাড়ি থামালাম, তখন ফজরের আজান ভেসে আসছে। দূর থেকে লাশের অপেক্ষায় থাকা পরিবারটি বাইরেই দাঁড়িয়েছিল, তাদের চোখে মুখে শোকের ছায়া। কিন্তু আমার দিকে তাকানোর সময় তাদের চোখে বিস্ময় দেখলাম। হয়তো আমার বিধ্বস্ত চেহারা, ঘামে ভেজা শরীর আর ভয়ের তো চোখ দেখে তারা অবাক হয়েছিল। আমি গাড়ি থামিয়ে দ্রুত নেমে পড়লাম। আমার হাত পা তখনও ঠকঠক করে কাঁপছিল। আমি সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না। কোনো মতে স্ট্রেচারটা বের করে লাশটি পরিবারের লোকজনের হাতে বুঝিয়ে দিলাম। তাদের কান্নাকাটি বা শোকের দিকে আমার কোনো খেয়াল ছিল না। কে কি বলছে, কে কাঁদছে, সব আমার কানের পাশ দিয়ে চলে যাচ্ছিল। আমি শুধু চাইছিলাম দায়িত্ব শেষ করে এই জায়গা থেকে, এই লাশের কাছ থেকে পালাতে। আমার মনে হচ্ছিল লাশটা নামিয়ে দেওয়ার পরও ওই খারাপ জিনিসগুলোর ছায়া আমার গাড়িতে লেগে আছে। নিজের পারিশ্রমিকটা বুঝে নেওয়ার সময় আমার হাত কাঁপছিল। তারা হয়তো ভেবেছিল ঠান্ডায় কাঁপছি, কিন্তু তারা জানতো না এই কাঁপুনি হাড়ের ভেতর থেকে আসা এক আদিম ভয়ের কাঁপুনি। টাকাটা পকেটে ঢুকিয়ে আমি এক মুহূর্ত দেরি না করে আবার গাড়িতে উঠলাম। পানি খাওয়ার বা বিশ্রাম নেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি শুধু চাইছিলাম নিজের নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে। লাশ নামিয়ে দিয়ে ফেরার পথেও আমার আতঙ্ক কমল না। যদিও গাড়ি এখন খালি, পেছনে কোনো লাশ নেই, কিন্তু আমার মনে হচ্ছিল পেছনের কেবিনে এখনো সেই লাশটা রয়ে গেছে। সেই ভারী ভাব, সেই শীতল অনুভূতিটা গাড়ি থেকে যায়নি। আমি বারবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাচ্ছিলাম, যদিও সেখানে কিছুই ছিল না, শুধু খালি স্ট্রেচারটা পড়েছিল। কিন্তু আমার মনের চোখ দেখছিল অন্য কিছু। সেই সাদা পোশাকের লম্বা ছায়ামূর্তিগুলোর দাঁড়িয়ে থাকার দৃশ্য আমার মানসপটে বারবার ভেসে উঠছিল। তাদের সেই নিস্তব্ধ অন্ধকার চাহনি যেন আমাকে তাড়া করে ফিরছিল। পুরোটা পথ রাস্তা ফাঁকা ছিল, ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু আমার মনে হচ্ছিল সেই কুয়াশাচ্ছন্ন অন্ধকার এখন আমার চারপাশে ঘিরে আছে। মনে হচ্ছিল আমি যদি আবার ওই আয়নায় তাকাই, দেখব তারা আমার গাড়ির পেছনের সিটে বসে আছে। সে যখন বাড়ির কাছাকাছি পৌঁছালো, তখনও তার মনে হচ্ছিল সেই অশরীরী বা অজানা অবয়বগুলো তার পিছু ছাড়েনি।
তারা যেন দূর থেকে তাকে পাহারা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে, যেন নিশ্চিত করছে আমি যেন এই কথা কাউকে না বলি। অবশেষে নিজের বাড়িতে পৌঁছে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। গ্যারেজে গাড়িটা কোনো মতো ঢুকে আমি টলতে টলতে ঘরে ঢুকলাম। আমার স্ত্রী দরজা খুলে আমার অবস্থা দেখে আঁতকে উঠল। আমার চোখ লাল, চেহারা ফ্যাকাশে, শরীর বরফের মতো ঠান্ডা। ঘরে ঢোকার সাথে সাথেই আমার শরীর ভেঙে পড়ল। আমি ধপ করে মেঝেতে বসে পড়লাম। সেদিন দুপুরের পর থেকেই আমার শরীরে প্রচন্ড জ্বর এলো। থার্মোমিটারের তাপমাত্রা এত বেশি উঠল যে বাড়ির সবাই ভয় পেয়ে গেল। 104-105 ডিগ্রি জ্বর। সেই সাথে শুরু হলো প্রলাপ বকা। আমি জ্বরের ঘোরে বারবার সেই সাদা পোশাকের লোকগুলোর কথা বলছিলাম। আমার স্ত্রী পরে বলেছিল আমি নাকি ভয়ে চিৎকার করে বলেছিলাম, ওরা তাকিয়ে আছে, আয়নায় তাকালে ওরা ধরে ফেলবে। ওরা মানুষ না, ওরা লম্বা, অনেক লম্বা। আমার স্ত্রী ও পরিবারের সদস্যরা কিছুই বুঝতে পারছিল না। তারা ভাবছিল আমি হয়তো লাশের ভয় পেয়েছি বা অতিরিক্ত ক্লান্তিতে আবল তাবল বকছি। তারা শুধু আমার শিয়রে বসে আল্লাহর নাম নিচ্ছিল আর মাথায় পানি ঢালছিল। টানা 1 সপ্তাহ আমি বিছানায় পড়ে রইলাম। জ্বরের তীব্রতায় আমি রাতে ঘুমাতে পারতাম না। চোখ বন্ধ করলেই সেই কুয়াশার সেই লম্বা সাদা মূর্তিরা চোখের সামনে ভেসে উঠত। মনে হতো তারা জানালার বাইরে দাঁড়িয়ে আছে। ডাক্তার এসে ওষুধ দিয়ে গেলেও আমার মনের আতঙ্ক কাটছিল না। শরীরের রোগ হয়তো ওষুধে সারে, কিন্তু মনের ভেতর ঢুকে যাওয়া ভয় তো সহজে যায় না। 1 সপ্তাহ পর যখন আমার জ্বর কমলো, তখন আমার শরীর ছিল ভীষণ দুর্বল। কিন্তু শরীরের দুর্বলতার চেয়ে মনের আঘাতটা ছিল অনেক বেশি গভীর। সেদিনের সেই হারহিম করা ভয়টা আমার মনে স্থায়ীভাবে গেঁথে গেল। আমি কাশেম, যে কিনা 25 বছর ধরে লাশের গাড়ি চালাই, সে আমি আর কোনোদিন রাতে একা দূরপাল্লার ট্রিপে যাইনি। যত টাকার অফারই আসুক, যত ইমার্জেন্সি হোক, সূর্যাস্তের পর আমি আর হাইওয়েতে গাড়ি নিয়ে নামিনি। আমার সহকর্মীরা অবাক হয়, অনেকে হাসাহাসি করে, কিন্তু আমি জানি আমি ওই রাতে কি দেখেছি। সেই কনকনে শীতের রাতের বিভীষিকা, সেই সাদা চাদরে ঢাকা লম্বা অবয়বগুলো আর আয়নায় তাদের ঘুরে তাকানোর দৃশ্য, এগুলো আমি মৃত্যু পর্যন্ত ভুলতে পারবো না। সেই খারাপ জিনিসগুলো আজও আমার দুঃস্বপ্নে ফিরে আসে। আল্লাহ তাআলা যেন আর কোনোদিন আমাকে বা অন্য কাউকে এমন ঘটনার মুখোমুখি না করেন, এটা আমার একমাত্র দোয়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের প্রথম ঘটনাটি খুবই বেশি ভয়ঙ্কর ছিল। তবে আপনাদের কাছে কেমন লেগেছে তা এখনই কমেন্টে লিখে ফেলুন। এখন আমরা চলে যাব আজকের দ্বিতীয় তথা শেষ ভয়ের দিকে। চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি সেই ঘটনার দিকে চলে যাই। শেষ ঘটনার জন্য সিলেক্ট করা ইমেলটি আমাদেরকে পাঠিয়েছেন ঢাকা থেকে আতিক ইসলাম। তাহলে চলুন সরাসরি আতিকের ইমেলে চলে যাই। আতিক তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন এবং সব সময় ভালো থাকুন, এটাই চাই। আমি ঢাকায় থাকি আর আমার নাম মোহাম্মদ আতিক ইসলাম। আমি একটা জব করছি, সেখানে আমার একজন কলিগ আছে। আর যে ঘটনাটা আপনাকে লিখে পাঠাচ্ছি, সে ঘটনাটা মূলত আমার কলিগের সাথেই ঘটেছিল। আমার কলিগের নাম শান্ত। ঘটনাটা আমি শান্তর মুখ থেকে শুনেছিলাম, তাই আপনাকে ঠিক সেভাবে লিখে পাঠাচ্ছি যেভাবে সে আমাকে বলেছিল। তবে তার আগে একটা কথা বলে নেই ইমরান ভাই, আমি আপনার অনেক বড় ভক্ত। সব সময় আপনার ঘটনাগুলো শুনি। আপনার ঘটনাগুলো আমার কাছে কি পরিমাণে যে ভালো লাগে তা বলে বোঝানো যাবে না। আর আপনার কণ্ঠস্বর যেন এই ঘটনাগুলোকে নতুন রূপ দেয়। যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। ঠিক সেভাবে লিখে পাঠাই যেভাবে শান্ত আমাকে বলছিল। বলছে শান্ত, 2019 সাল আমার জীবনের অন্যতম সুস্থির একটা সময়। এইচএসসি পরীক্ষার জবনিকা পতনের পর আমার মনে তখন অঢেল অবসর আর মুক্তির আনন্দ। টানা 2 বছর বইয়ের পাতায় মুখ গুজে থাকা, কোচিং, প্রাইভেট আর নির্ঘুম রাতের পর এই মুক্তিটা আমার কাছে ছিল আকাশের চাঁদ পাওয়ার মতো। পরীক্ষার টেনশন আর শহরের যান্ত্রিক কোলাহল থেকে নিজেকে বাঁচাতে আমি সিদ্ধান্ত নিলাম গ্রামে বড় আপার বাড়িতে বেড়াতে যাব। আব্বা আম্মা শহরেই থাকেন, কিন্তু বড় আপার বিয়ে হয়েছে এক ছিমছাম শান্ত গ্রামে। দোলাভাই জীবিকার তাগিদে সুদূর প্রবাসে থাকেন। বাড়িতে আপা, তার শ্বশুর এবং শাশুড়ি, এই 3 জন মানুষের ছোট্ট সংসার। আমার আসার খবরে আপার খুশি দেখে কে, ফোনেই বুঝতে পারছিলাম আমাকে কাছে পাওয়ার জন্য সে কতটা অধীর হয়ে আছে। দীর্ঘ বাস যাত্রা শেষে যখন আমি গ্রামের সেই মাটির সোদাগন্ধ মাখা বাড়িতে পৌঁছালাম, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। পশ্চিম আকাশে লাল সূর্যের আভা তখনও মিলিয়ে যায়নি। গাছপালার ফাঁক দিয়ে সে আলো এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। বাস থেকে নেমে মেঠো পথ ধরে রিকশায় করে যখন আপার বাড়ির গেইটে নামলাম, তখন মাগরিবের আজান ভেসে আসছে
দূরের মসজিদ থেকে। গ্রামের এই বাড়িটি বেশ বড়, খোলামেলা, চারদিকে গাছগাছালি দিয়ে ঘেরা। প্রধান বসত ভিটা ছাড়াও বিচ্ছিন্নভাবে ঘরগুলো তৈরি। উঠোনের এক পাশে বিশাল ধানের গোলা, অন্য পাশে গরুর গোয়াল, আর মাঝখানে তকতকে লেপা মোছা উঠোন। আপার শ্বশুর শাশুড়ি অত্যন্ত সজ্জন ও ধর্মপরায়ণ মানুষ। আমাকে দেখে তাদের আনন্দের সীমা রইল না। নিজের ছেলের মতোই তারা আমাকে বরণ করে নিলেন। নানা ভাই, আমি আপার শ্বশুরকে নানা ভাই ডাকি। মসজিদ থেকে ফিরছিলেন, আমাকে দেখে বুকে জড়িয়ে ধরলেন। খালাম্মা, আপার শাশুড়ি হাসি মুখে এগিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আপা আমার জন্য আগে থেকে নানা পদের আয়োজন করে রেখেছিলেন। আমি শহরে খুব একটা দেশি খাবার খাওয়ার সুযোগ পাই না, তাই আপার হাতের পিঠা আর নাড়ু আমার খুব প্রিয়। হাত মুখ ধোয়ার জন্য টিউবওয়েলের কাছে গিয়ে আমার বেশ ভালো লাগলো। শহরের ট্যাঙ্কের গরম পানির বদলে মাটির নিচ থেকে উঠে আসা কলপাড়ের ঠান্ডা পানিতে মুখ ধুয়ে আমি যেন সব ক্লান্তি ভুলে গেলাম। সন্ধ্যার নাস্তার টেবিলে বসে সবার সাথে গল্প করতে করতে সময়টা বেশ ভালোই কাটছিল। দুলাভাই বিদেশ থেকে ভিডিও কলে কথা বললেন। সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশ। মনে হচ্ছিল, আহারে, কেন আরো আগে আসলাম না। তবে বাড়ির গঠনটা একটু অদ্ভুত, যা আমি আগে খেয়াল করিনি, বা ছোটবেলায় আসলেও মনে নেই। আপার থাকার ঘরটা রান্নাঘরের সাথেই লাগোয়া, তার পাশেই নানা ভাই আর খালাম্মার ঘর। আর এই মূল অংশ থেকে কিছুটা দূরে উঠোনের একদম শেষ প্রান্তে আরো দুটি বড় টিনের ঘর পাশাপাশি দাঁড়িয়ে আছে। এই ঘরগুলো মূল বাড়ি থেকে বেশ খানিকটা বিচ্ছিন্ন। ঘরগুলোর চারপাশে বড় বড় সুপারি গাছ আর ঝোপঝাড়। দিনের বেলাতেও ওই জায়গাটা কেমন যেন ছমছমে লাগে। শুনলাম এই ঘরগুলো সাধারণত মেহমান এলে বা কোনো আচার অনুষ্ঠানের সময় ব্যবহৃত হয়, বাকি সময় তালাবদ্ধই থাকে। ধুলো জমে মাকড়সার জাল বনে আমার থাকার ব্যবস্থা করা হলো এই বিচ্ছিন্ন ঘরগুলোর একটিতে। আবা কিছুটা চিন্তিত হয়ে বলল, শান্ত, তুই কি ওই ঘরে একা থাকতে পারবি, নাকি আমাদের ঘরের বারান্দায় বিছানা করে দেব? আমি হেসে উড়িয়ে দিলাম, বললাম, আপা, আমি এখন বড় হয়েছি না, ভার্সিটিতে উঠবো কদিন পর। তাছাড়া শহরের গাড়ির শব্দে ঘুমাতে পারি না। গ্রামের এই নির্জনতায় ওই ঘরেই আমার ভালো ঘুম হবে। আমার বরং একাই ভালো লাগবে, নিজের মতো থাকতে পারবো। আপার জোর করলো না। পাশের ঘরটি তখনও ফাঁকা। আমার ঘর থেকে ওয়াশরুমটা খুব দূরে না হলেও রাতে বের হতে হলে কিছুটা পথ হেঁটে বাড়ির পেছনের দিকে যেতে হয়, যেখানে বাঁশঝাড়ের ছায়া পড়ে থাকে। সফর ক্লান্ত আমার শরীর তখন ভেঙে আসছিল। বাসের ঝাঁকুনিতে শরীরের হাড়গোড় ব্যথা করছিল। তবুও আপার হাতের রান্না মিস করার কোনো উপায় নেই। বিশেষ করে তাদের নিজেদের পালিত দেশি মুরগির ঝোল আর ভাজা মাংসের ঘ্রাণে আমার খিদে বেড়ে দ্বিগুণ হয়ে গেল। গ্রামের রান্নার স্বাদই আলাদা, বিশেষ করে মাটির চুলায় রান্না করা তরকারি। রাতের খাবারে তৃপ্তি করে আমি মুরগির মাংস, ঘন ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খেলাম। খাওয়ার সময় নানা ভাই গ্রামের নানা ঘটনা আর পুরনো দিনের কথা বলছিলেন। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। তবে লক্ষ্য করলাম নানা ভাই ওই দূরের ঘরগুলো নিয়ে কথা বলতে গিয়ে কেমন যেন একটু এড়িয়ে গেলেন। আমি তখন সেটাকে খুব একটা গুরুত্ব দেইনি। গ্রামের নিস্তব্ধতা আর পেটে সুস্বাদু খাবার সব মিলিয়ে এক গভীর ঘুমের প্রস্তুতি। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে রাত তখন খুব বেশি হয়নি। ঘড়িতে হয়তো 10টা বা 10:30 বাজবে, কিন্তু গ্রামের হিসেবে সেটা গভীর রাত। চারদিক ঝিঝি পোকার ডাকে মুখর। আমি আমার ব্যাগপত্র নিয়ে সেই শেষ প্রান্তের ঘরটিতে ঘুমাতে গেলাম। আপা সাথে করে মশারি টাঙিয়ে দিয়ে গেল এবং যাওয়ার সময় বারবার বলে গেল, দরজা জানালা ভালো করে দিবি, আর ভয় পেলে আমাকে ফোন দিবি। আমি ঘরে ঢুকে দেখলাম ঘরটা বেশ বড়। পুরনো আমলের পালঙ্ক, একটা নড়বড়ে টেবিল আর একটা কাঠের আলনা ছাড়া ঘরে আর তেমন কিছু নেই। বিছানাটা বেশ আরামদায়ক ছিল। জানালার বাইরে তাকালে শুধু অন্ধকার আর সুপারি গাছের সারি দেখা যায়। ক্লান্ত শরীরে বিছানায় এলিয়ে দিতেই চোখের পাতায় নেমে এলো গভীর ঘুমের আবেশ। আমি মনে মনে আল্লাহর নাম নিয়ে শুয়ে পড়লাম। আমি ঘৃণাক্ষরেও জানতাম না এই আপাত শান্ত বাড়িটি আমার জীবনের অন্যতম ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছে। জানালার বাইরে তখনও বাতাস বইছে, আর সেই বাতাসে সুপারি গাছের পাতাগুলো একে অপরের সাথে ঘষা লেগে এক অদ্ভুত সরসর শব্দ তৈরি করছে। আমার মনে হলো এই নির্জনতা যেন একটু বেশি গভীর। তবুও ক্লান্তি আমাকে বেশিক্ষণ ভাবতে দিল না। আমি তলিয়ে গেলাম ঘুমের রাজ্যে। শহরের ছেলে আমি। গ্রামের নিস্তব্ধতা আমার কাছে সবসময় রোমাঞ্চকর লাগত। ঢাকায় সারা রাত গাড়ির শব্দ, মানুষের কোলাহল আর ল্যাম্পপোস্টের আলোয় রাত কখনো পুরোপুরি অন্ধকার হয় না। কিন্তু এখানে, এই গ্রামে, অন্ধকার যেন তার নিজস্ব রূপ নিয়ে হাজির হয়। অমাবস্যার কাছাকাছি সময় হওয়ায় আকাশেও চাঁদের দেখা নেই। জানালা দিয়ে নক্ষত্র ভরা আকাশ দেখতে দেখতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম।
এই রাতের নিস্তব্ধতার মধ্যে যেন অন্য এক রহস্য লুকিয়েছিল, যা দিনের আলোয় বোঝা সম্ভব নয়। আমি যখন ঘুমাতে গিয়েছিলাম তখন আবহাওয়া ছিল বেশ মনোরম, না গরম না শীত। ফাল্গুন মাসের শুরুর দিক, তাই হালকা একটা কাঁথা গায়ে দিলেই চলে। কিন্তু ঘুমের গভীরে তলিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই এক অদ্ভুত অস্বস্তি আমাকে গ্রাস করতে শুরু করলো। সময়টা সম্ভবত মধ্যরাত পেরিয়ে গেছে বা তার কিছুটা আগে। আমার ঠিক মনে নেই আমি কতক্ষণ ঘুমিয়েছি। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল প্রচন্ড এক ঠান্ডার অনুভূতিতে। গ্রামের দিকে রাতে তাপমাত্রা কিছুটা কমে ঠিকই, শিশির পড়ে, কিন্তু এমন হাড় কাঁপানো ঠান্ডা তো পড়ার কথা নয়। আমার মনে হলো আমি যেন কোনো বরফের গুহার মধ্যে শুয়ে আছি, অথবা কেউ যেন আমাকে কোনো হিমাগারে আটকে রেখেছে। গায়ের পাতলা কাঁথাটা সেই ঠান্ডা আটকাতে পুরোপুরি ব্যর্থ হচ্ছিল। আমি ঘুমের মধ্যেই হাত টেনে কাঁথাটা ভালো করে গায়ে জড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তাতে আমার শরীরের কাঁপুনি থামল না। হাড়ের ভেতর পর্যন্ত যেন ঠান্ডাটা ঢুকে যাচ্ছিল। আড়মোড়া ভেঙে আমি উঠে বসলাম। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, এতটাই অন্ধকার যে নিজের হাতটাও চোখের সামনে দেখা যাচ্ছে না। আমার বুকের ভেতরটা ধরফর করতে শুরু করলো। এই ঠান্ডাটা স্বাভাবিক নয়। আমি আমার মাথার কাছে রাখা স্মার্টফোনটা হাতড়ে খুঁজতে লাগলাম। আঙুলের স্পর্শে ফোনের ঠান্ডা স্ক্রিনটা পেতেই পাওয়ার বাটন চাপলাম। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালাম। তীব্র সাদা আলোটা ঘরের এদিক সেদিক ফেলতেই আমার চোখ আটকে গেল জানালার দিকে। আমি স্পষ্ট মনে করতে পারলাম ঘুমানোর আগে আমি জানালাটা খুব ভালো করে বন্ধ করে ছিটকিনি লাগিয়ে শুয়েছিলাম। আপাও যাওয়ার সময় চেক করে গিয়েছিল, কিন্তু এখন সেই জানালা হাট করে খোলা। জানালার পাল্লা দুটো বাতাসের তোড়ে বাড়ি খাচ্ছে না, বরং স্থির হয়ে আছে, যেন কেউ যত্ন করে খুলে রেখেছে। বাইরের হিমশীতল বাতাস সেখান দিয়েই হু হু করে ঘরের ভেতর ঢুকছে। সে বাতাসের সাথে ভেসে আসছে এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ, যেন অনেক দিনের পুরনো কোনো বদ্ধ ডোবার পচা পানির গন্ধ। আমার মনে খটকা লাগলো। আমি ভাবলাম, আমি কি ভুল দেখেছি? হয়তো ছিটকিনিটা ঠিক মতো লাগেনি, বাতাসের তোড়ে খুলে গেছে। কিন্তু আমার যুক্তি আমাকে সায় দিচ্ছিল না। বাতাসের তোড়ে ছিটকিনি খোলার কথা না, যদি না সেটা ভাঙা থাকে। আর ছিটকিনিটা বেশ শক্তপোক্ত ছিল। শরীরটা কোনো মতে টেনে আমি জানালার কাছে গেলাম। বিছানা থেকে নামার সময় মেঝের ঠান্ডা স্পর্শে আমার পা যেন জমে গেল। আমি জানালার গ্রিল ধরে বাইরে তাকালাম। বাইরে অমাবস্যার মতো অন্ধকার, গাছপালার পাতা নড়ার শব্দ ছাড়া আর কিছুই নেই। বাঁশঝাড়ের ওপাশ থেকে একটা হুতম পেঁচা ডেকে উঠল, যা পরিবেশটাকে আরো গা ছমছমে করে তুলল। আমি দ্রুত জানালার পাল্লা দুটো টেনে ছিটকিনিটা শক্ত করে লাগিয়ে দিলাম। বিছানায় ফিরে আসার সময় আমার চোখ পড়ল বিছানার পাশের টেবিলটার দিকে। সেখানে একটা হারিকেন বা কুপি রাখা আছে, যেটা টিম টিম করে জ্বলছে। আমি অবাক হলাম। ঘুমানোর সময় তো এটা জ্বলছিল না, বা ঘরেও ছিল না। আমি তো লাইট নিভেই শুয়েছিলাম। সম্ভবত আমি যখন গভীর ঘুমেছিলাম তখন আপা বা খালাম্মা হয়তো চুপিসারে এসে এটা রেখে গেছেন, যাতে রাতে লোডশেডিং হলে সমস্যা না হয় বা ঘরটা একটু গরম থাকে। গ্রামের বাড়িতে মেহমান এলে তারা অনেক বেশি যত্ন নেন, এটাই হয়তো তার নমুনা। আমি নিজেকে যুক্তি দিয়ে শান্ত করার চেষ্টা করলাম। আমি কপিটা নেভাতে গিয়েও হাত সরিয়ে নিলাম। একে তো ঘরটা অস্বাভাবিক রকমের ঠান্ডা হয়ে গেছে, তার উপর এই ভৌতিক নির্জনতা, কপির ওই সামান্য আগুনের শিখাটা আর তার লালচে আলোটা যেন আমাকে কিছুটা হলেও সাহস আর উষ্ণতা দিচ্ছিল। আমি ভাবলাম, থাক, এটা জ্বলুক, অন্তত ঘরের গুমট ভাবটা কাটবে। অন্ধকারে শুয়ে থাকার চেয়ে এই আলো ভালো। কম্বলটা যেটা পায়ের কাছে রাখা ছিল এখন টেনে নিলাম। ভালো করে গায়ে জড়িয়ে আমি আবার শুয়ে পড়লাম। ঠান্ডার প্রকোপে শরীরটা কুঁকড়ে আসছিল। মনের কোণে একটা অস্পষ্ট ভয় ওকে দিলেও সফরের ক্লান্তি আমাকে আবার ঘুমের রাজ্যে টেনে নিয়ে গেল। আমি চোখ বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চাইলাম, যেন সকালটা তাড়াতাড়ি হয়। কিন্তু মনের ভেতর একটা অস্বস্তি খচখচ করতে লাগলো। জানালাটা কে খুললো? আর এই কুপিটাই বা কখন দিয়ে গেল? আমি নিজেকে বোঝালাম, গ্রামের পুরনো বাড়ি, হয়তো ইঁদুর বা বেড়াল নড়াচড়া করেছে, কিন্তু এই ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না। কারণ ঘরের বাইরে বা ভেতরে কোথাও একটা খারাপ জিনিস অপেক্ষা করছিল, যার উপস্থিতি আমি তখনও পুরোপুরি টের পাইনি। সেই কুপিটা দুলছিল না, কিন্তু তার ছায়াটা দেয়ালে অদ্ভুত সব আকার তৈরি করছিল, যেন কোনো ছায়ামূর্তি আমাকে নজরে রাখছে। দ্বিতীয়বার যখন আমার ঘুম ভাঙল, তখন রাত ঠিক কতটা গভীর তা আমি বুঝতে পারলাম না। ফোনের ব্যাটারি লো দেখাচ্ছিল, তাই সময় দেখার সুযোগ পেলাম না। তবে এবারের জাগরণটা ঠান্ডার জন্য নয়, বরং এক অদ্ভুত ও বিকট শব্দের কারণে। শব্দটা খুব ছন্দময় কিন্তু বিভৎস। কট কট মট। শব্দটা খুব কাছে কোথাও হচ্ছে। আমার তন্দ্রাচ্ছন্ন মস্তিষ্কে প্রথমে মনে হলো হয়তো বেড়াল বা কুকুর
ঘরে ঢুকে পড়েছে এবং কিছু একটা চিবোচ্ছে। গ্রামের বাড়িতে ইঁদুরের উপদ্রব থাকাও স্বাভাবিক, কিন্তু শব্দের তীব্রতা আর ধরন বুঝিয়ে দিচ্ছিল এটা সাধারণ কোনো প্রাণীর কাজ নয়। বিড়াল বা ইঁদুর হাড় চিবুলেও এমন ভারী শব্দ হওয়ার কথা নয়, যেন শক্ত কোনো কিছু মটমট করে ভাঙা হচ্ছে। এর চেয়েও ভয়ের ব্যাপার হলো সেই ঘ্রাণ। ঘুম ভাঙার সাথে সাথেই আমার নাকে এসে লাগলো রান্না করা মুরগির মাংসের তীব্র সুবাস। ঠিক যেমনটা আমি রাতে তৃপ্তি করে খেয়েছিলাম, সেই একই রকম ভাজা মশলাদার মাংসের গন্ধ। কিন্তু এত রাতে এই গন্ধ আসবে কোথা থেকে? রান্নাঘর তো অনেক দূর, আর মাঝরাতে কেউ নিশ্চয়ই রান্না বসাবে না। তাছাড়া বাসি তরকারির গন্ধ এমন টাটকা হয় না। মনে হচ্ছিল কেউ যেন ঠিক এইমাত্র গরম কড়াই থেকে মাংস তুলে এনেছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি খুব সাবধানে নিঃশব্দে বিছানায় উঠে বসলাম। আমার হৃদস্পন্দন তখন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। শব্দটা আসছিল আমার খাটের পাশে থাকা টেবিলটার দিক থেকে, যেখানে সেই কূপের আলোটা মিটমিট করে জ্বলছে। কূপের তেল হয়তো ফুরিয়ে আসছিল, তাই আলোটা কাঁপছিল। সেই কাঁপা কাঁপা আলোয় ঘরের পরিবেশ আরো রহস্যময় হয়ে উঠেছে। আমি ভয়ে ভয়ে সেদিকে তাকালাম। কূপের মৃদু আলো আধারিতে আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। আমার হাত পা অবশ হয়ে এলো। টেবিলের সামনে মেঝের ওপর বসে আছে এক বিশাল অবয়ব, কুচকুচে কালো রঙের এক অদ্ভুত দর্শন প্রাণী বা কিছু একটা। সেটার পিঠটা আমার দিকে ফেরানো ছিল। পেট জুড়ে বড় বড় লোম, অনেকটা বানর বা সিম্পাঞ্জির মতো, কিন্তু আকারে মানুষের চেয়েও চওড়া এবং কুঁজো। দেখে মনে হচ্ছে কোনো বিশাল পাথর যেন নড়াচড়া করছে। প্রাণীটা ঝুঁকে পড়ে কিছু একটা খাচ্ছিল। তার দুই হাত দিয়ে সে খাবারটা মুখের কাছে নিয়ে যাচ্ছে, আর তার নড়াচড়ার সাথে সাথে সেই হাড় চাবানোর কটমট শব্দটা সারা ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার মনে হলো প্রাণীটা যেন আমার দিকে পিঠ দিয়ে বসে মানুষের মতো করে খাবার খাচ্ছে, কিন্তু তার বসার ভঙ্গি মোটেও মানুষের মতো নয়। মেরুদণ্ডটা অস্বাভাবিকভাবে বাঁকানো। দৃশ্যটা এতই অবাস্তব এবং ভয়ঙ্কর ছিল যে আমার মস্তিষ্ক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। আমি বুঝতে পারছিলাম না এটা স্বপ্ন নাকি বাস্তব। আমি নিজের হাতে চিমটি কাটলাম, কিন্তু ব্যথা পেলাম, অর্থাৎ আমি জেগে আছি। কিন্তু নাকে আসা মাংসের ঘ্রাণ আর কানে আসা হাড় ভাঙার শব্দ আমাকে জানান দিচ্ছিল আমি এক চরম বিপদের মুখোমুখি। প্রাণীটা খাচ্ছে তো খাচ্ছেই। একবার মনে হলো প্রাণীটা হয়তো টের পেয়েছে আমি জেগে উঠেছি, কারণ খাওয়ার শব্দটা ক্ষণিকের জন্য থেমে গেল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। আমি ভাবলাম এখনই হয়তো এই ছায়ামূর্তি বা খারাপ জিনিসটা ঘুরে তাকাবে। আর যদি সে ঘুরে তাকায় তবে কি দেখব আমি? সেই মুখ দেখার সাহস আমার ছিল না। আমার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। হাত পা অবশ্যই আসছিল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি আমাকে বিছানার সাথে চেপে ধরে রেখেছে। আমি নড়তে চাইছি, কিন্তু পারছি না। কিন্তু বাঁচার তাগিদেই এক সময় আমার গলার রুদ্ধদ্বার খুলে গেল। আমি জানতাম এখানে চুপ করে বসে থাকা মানে মৃত্যুর অপেক্ষা করা। আমি সমস্ত শক্তি সঞ্চয় করে এক গগন বিদারে চিৎকার দিয়ে উঠলাম, বাঁচাও, কে আছো, বাঁচাও। চিৎকারটা এতটাই তীব্র ছিল যে ঘরের টিনের চালে পর্যন্ত প্রতিধ্বনিত হলো। প্রাণীটা সেই চিৎকারে নড়ে উঠল কিনা তা দেখার জন্য আমি অপেক্ষা করলাম না। আমি শুধু জানতাম আমাকে পালাতে হবে। এই ঘর থেকে, এই বিভীষিকা থেকে আমাকে বের হতে হবে। আমার মনে তখন একটাই চিন্তা, যেভাবেই হোক আপার ঘরে পৌঁছাতে হবে। আমার সে আর্তনাদ গ্রামের নিস্তব্ধ রাতে যেন বোমার মতো বিস্ফোরিত হলো। চিৎকার দিয়েই আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না। বিছানা থেকে লাফ দিয়ে নেমে দরজার দিকে দৌড় দিলাম। আমার মনে হলো মেঝেতে পা ফেলার সময় আমি যেন কিছু একটা পিচ্ছিল পদার্থে পা দিয়েছি, হয়তো তেল বা রক্ত, কিন্তু দেখার সময় নেই। পেছনে তাকানোর সাহস আমার ছিল না। মনে হচ্ছিল সেই কালো ছায়া মূর্তিটা বুঝি আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। মনে হচ্ছিল এখনই কোনো লোমশ হাত এসে আমার জামার কলার খামচে ধরবে। দরজার খিল খোলা ছিল না। আমি কাঁপতে কাঁপতে কোনো মতে খিলটা নামালাম। আমার হাত কাঁপছিল বলে কয়েকবার ব্যর্থ হলাম। সেই কয়েকটা সেকেন্ড আমার কাছে অনন্তকাল মনে হলো। অবশেষে দরজা খুলে আমি পাগলের মতো দৌড়ে উঠোন পেরিয়ে আপার ঘরের দরজায় গিয়ে আছড়ে পড়লাম। অন্ধকারে আমি কয়েকবার হোঁচট খেলাম, পায়ে ব্যথা পেলাম, কিন্তু থামলাম না। আপা, দুলা ভাই, বাবা, কে আছো, বাঁচাও, মরে গেলাম। আমার চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে গেল। আমার গলার স্বর শুনে মনে হচ্ছিল আমি কোনো হিংস্র পশুর হাত থেকে পালিয়ে এসেছি। কিছুক্ষণের মধ্যেই হারিকেন হাতে আপা, নানা ভাই এবং খালাম্মা হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। আমি তখনও দরজার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছি। আমার শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে।
কপালে বিন্দু বিন্দু ঘাম। আমার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। নানা ভাই আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? অমন করছো কেন? কি দেখেছো? চোর নাকি ডাকাত? আমি তোতলাতে তোতলাতে যা বললাম তা শুনে সবার চোখ কপালে উঠল। আমি সেই কালো লোমশ প্রাণী, হাড় চাবানোর শব্দ আর মাংসের ঘ্রাণের কথা বিস্তারিত বললাম। আপা ভয় আমাকে জড়িয়ে ধরল। খালাম্মা ভয় লা ইলাহা ইল্লাল্লাহ জপতে লাগলেন। আপা আমার মাথায় হাত বলিয়ে দিতে দিতে বলল, হয়তো দুঃস্বপ্ন দেখেছিস ভাই। নতুন জায়গা তো, তাই মনের ভুলও হতে পারে। একলা ঘরে শুয়েছিস, তাই হয়তো ভয় পেয়েছিস। কিন্তু আমি জোর দিয়ে বললাম, না আপা, আমি স্বচক্ষে দেখেছি, আমি জেগেছিলাম। ওটা কোনো বেড়াল কুকুর ছিল না, ওটা মানুষও না, জানোয়ারও না, অদ্ভুত কিছু একটা। আর ওই মাংসের গন্ধ, আমি স্পষ্ট গন্ধ পেয়েছি। তোমরা গিয়ে দেখো, এখন হয়তো গন্ধটা আছে। নানা ভাই পরিস্থিতি শান্ত করার জন্য এগিয়ে এলেন। তিনি অত্যন্ত সাহসী ও পরহেজগার মানুষ। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, ভয় পেও না। হতে পারে মেসোবাঘ বা বন বিড়াল জাতীয় কিছু জানালা দিয়ে ঢুকেছিল। গ্রামের দিকে মাঝে মধ্যে এমন জন্তু বের হয়। তুমি আর ওই ঘরে একা থেকো না। তিনি আমার মনের ভীতি দূর করার চেষ্টা করছিলেন, কিন্তু তার নিজের মনের মধ্যেও একটা খটকা লাগলো। বন বিড়াল বা মেসোবাঘ ঘরে ঢুকে কুপির আলোয় বসে মাংস খাবে, এটা কেমন যেন অস্বাভাবিক। তাৎক্ষণিক সিদ্ধান্ত হলো যে ঘুমের ব্যবস্থা বদলানো হবে। ওই ঘরে ফিরে যাওয়ার প্রশ্নই আসে না। আপা তার শাশুড়ির সাথে এক ঘরে ঘুমাবে, আর আমি নানা ভাইয়ের সাথে আরেক ঘরে থাকবো। নানা ভাই আমাকে সাহস দিয়ে বললেন, চলো দাদু, তুমি আমার সাথে আমার ঘরে একটু ঘুমাবে। আমি আছি তো, আল্লাহ ভরসা, কোনো ভয় নেই। উজু করে আসো, 2 রাকাত নফল নামাজ পড়ে শুয়ে পড়ো, মন শান্ত হবে। সবাই মিলে আবার যার যার ঘরে গেল। আমি এবার নানা ভাইয়ের পাশে শুয়ে পড়লাম। এই ঘরটা মূল বাড়ির অংশ, বেশ নিরাপদ মনে হলো। কিন্তু আমার মনের ভেতর থেকে সেই বিভীষিকাময় দৃশ্য কিছুতেই মুছছিল না। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম, কিন্তু কান খাড়া করে রাখলাম বাইরের যে কোনো শব্দের জন্য। নানা ভাই আমাকে সাহস দেওয়ার জন্য কিছুক্ষণ মাথায় হাত বলিয়ে দিলেন, সূরা পড়ে ফু দিলেন। কিন্তু আমার মনে হচ্ছিল সেই খারাপ জিনিসটা কি এখন এই ঘরের দিকে আসছে? সে কি আমাকে অনুসরণ করছে? গ্রামের রাত এত দীর্ঘ হতে পারে তা আমার জানা ছিল না। প্রতিটি সেকেন্ড আমার কাছে ঘন্টার মতো মনে হচ্ছিল। নতুন ঘরে নানা ভাইয়ের পাশে শুয়েও আমার মনে বিন্দুমাত্র স্বস্তি ছিল না। যদিও পাশে একজন মুরব্বী এবং পরহেজগার মানুষ আছেন, ঘরের দরজা শক্ত করে খিল দেওয়া, তবুও এক অজানা আতঙ্ক আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। এই ঘরটা মূল বাড়ির অংশ, কিন্তু আমার মনে হচ্ছিল এই ঘরের দেয়ালগুলো যেন আমাকে চেপে ধরেছে। বাতাসের ঘনত্ব বেড়ে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নানা ভাই খুব দ্রুতই ঘুমিয়ে পড়লেন। তার নিয়মিত ছন্দময় নাক ডাকার শব্দ শোনা যাচ্ছিল। আমি অনেকক্ষণ এপাশ ওপাশ করলাম। চোখে তন্দ্রার মতো একটা ভাব আসছিল, কিন্তু মনের ভেতরের অ্যালার্মটা কিছুতে বন্ধ হচ্ছিল না। শরীরটা এতই ক্লান্ত ছিল যে মস্তিষ্ক আর সজাগ থাকতে চাইছিল না। কিন্তু অবচেতন মন বলছিল, জেগে থাকো, বিপদ কাটেনি। ঠিক তখনই আবার সেই শব্দ, সেই পরিচিত এবং হাড় হেম করা কট কট মট, হাড় চাবানোর সেই ভয়ঙ্কর আওয়াজ। আমার তন্দ্রা মুহূর্তে ছুটে গেল। প্রথম কয়েক সেকেন্ড আমি নিজেকে বোঝালাম এটা হয়তো মনের ভুল। আগের সেই ঘটনার রেশ আমার কানে বাজছে। আমি বালিশে কান চেপে ধরলাম, কিন্তু না, শব্দটা থামল না, বরং বালিশের ফাঁক গলে সেটা আরো তীক্ষ্ণ হয়ে কানে বাজতে লাগলো। শব্দটা খুব স্পষ্ট এবং এবারও মনে হচ্ছে এটা সেই ঘরেরই কোনো এক কোণা থেকে আসছে। তবে এবারের শব্দের ধরনটা একটু আলাদা, আরো জোরালো, আরো হিংস্র, যেন কোনো বিশাল চোয়াল দিয়ে শক্ত হাড় পিষে ফেলা হচ্ছে। আতঙ্কে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি আল্লাহর নাম নিতে চাইলাম, সূরা পড়তে চাইলাম, কিন্তু ভয়ে আমার জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে। ঠোঁট দুটো যেন আঠা দিয়ে কেউ লাগিয়ে দিয়েছে। ঘরটা ঘুটঘুটে অন্ধকার, জানালা দিয়ে আসা সামান্য আলোতেও কিছু দেখা যাচ্ছে না। আমি ভাবলাম নানা ভাইকে ডাকবো, তিনি তো পাশে আছেন। তাকে ডেকে তুললে তার হাতের স্পর্শ পেলে অন্তত সাহস পাওয়া যাবে। তিনি তো বলেছিলেন, ভয় পেও না, আমি আছি। হাত বাড়িয়ে আমি আমার ডান পাশটা হাতড়ালাম, যেখানে নানা ভাই শুয়েছিলেন। আমার আঙুলগুলো বিছানার চাদরে স্পর্শ করলো, কিন্তু এ কি, চাদরটা বরফের মতো ঠান্ডা। আমি চমকে উঠলাম। আমি ভালো করে হাতড়ে দেখলাম, বালিশের ওপর হাত বোলালাম, কিন্তু কেউ নেই, বিছানা ফাঁকা। এই মাঝরাতে নানা ভাই কোথায় যাবেন? ওয়াশরুমে? কিন্তু ওয়াশরুমে গেলে তো আওয়াজ হতো, দরজা খোলার ক্যাচক্যাচ শব্দ হতো। আমি তো জেগেই ছিলাম বা আধা ঘুমেছিলাম। আমি তো দরজার কোনো শব্দ শুনিনি, নাকি অন্য কিছু? ভয়ের এক শীতল স্রোত আমার মেরুদণ্ড বেয়ে পায়ের নখ পর্যন্ত নেমে গেল। আমার মনে হলো আমি এই ঘরে, এই পৃথিবীতে সম্পূর্ণ একা, আর আমার সাথে অন্ধকারে লুকিয়ে আছে এমন এক খারাপ জিনিস যার কোনো ব্যাখ্যা নেই,
হঠাৎ আমার নাকে এলো সেই গন্ধটা, পোড়া মাংস আর বাসি ফুলের এক অদ্ভুত বমি উদ্রেককারী মিশ্রণ। গন্ধটা এত তীব্র যে আমার পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি বুঝতে পারলাম ওটা এই ঘরেই আছে এবং খুব কাছে। আমি কাঁপা কাঁপা হাতে বালিশের নিচ থেকে নিজের ফোনটা বের করলাম। হাতে ঘামে ভেজে পিচ্ছিল হয়ে গেছে। ফোনটা ঠিক মতো ধরতেও পারছি না। কোনো মতে ফ্ল্যাশ লাইটটা অন করলাম। এক তীব্র সাদা আলো ঘরের অন্ধকার ছেড়ে দিল। আলোটা আমি প্রথমে বিছানার চারপাশে ফেললাম। কেউ নেই, মশারিটা একপাশে তোলা। তারপর আস্তে আস্তে খুব সাবধানে আলোটা দরজার দিকে নিয়ে গেলাম। আমার হাত কাঁপছিল বলে আলোর বৃত্তটাও দেয়ালে নাচছিল। আর আলোটা যখন দরজায় চৌকাঠে পড়ল, তখন আমি আবার সেই দৃশ্য দেখলাম যা আমাকে পুরোপুরি উন্মাদ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ঠিক দরজার সামনে চৌকাঠের ওপর সেই একই কুচকুচে কালো অবয়বটি বসে আছে। সে বিশাল লোমশ পেট, মানুষের মতো বসে দুই হাত ধরে কিছু একটা চিবিয়ে খাচ্ছে। তবে এবার প্রাণীটি দরজার দিকে মুখ করে বসে নেই, বরং আড়াআড়ি ভাবে বসে আছে, যেন সে পাহারাদারের মতো দরজায় অবস্থান নিয়েছে যাতে আমি বের হতে না পারি। এবারও তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু সেই বিশাল বিভৎস পেট, ঘাড় আর কাঁধের নড়াচড়া। তার শরীরের কালো লোমগুলো সজারুর কাটার মতো খাড়া হয়ে আছে। নানা ভাই ঘরে নেই। দরজা ভেতর থেকে লাগানো ছিল কিনা আমার মনে পড়ছে না। আর দরজার মুখে সেই দানবীয় ছায়ামূর্তি, এই সব কিছুর যোগসূত্র মেলাতে গিয়ে আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। আমি বুঝতে পারলাম না নানা ভাই কি তবে ওই খারাপ জিনিসটার কবলে পড়লেন, নাকি নানা ভাই নিজেই। না, আমি আর ভাবতে পারছি না। প্রাণীটি কি বুঝতে পেরেছে আমি জেগে আছি এবং তার দিকে আলো ফেলেছি? ঠিক সেই মুহূর্তে আমার হৃদস্পন্দন থামিয়ে দিয়ে প্রাণীটি খাওয়া থামালো। ঘরের পিনপতন নিস্তব্ধতায় শুধু তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তারপর সে তার ঘাড় ঘোরাতে শুরু করলো, খুব ধীরে, যান্ত্রিকভাবে, যেন সে আমার আলোর উৎসের দিকে তাকাতে চাইছে। আমি দেখলাম প্রাণীটার হাতের নখগুলো অস্বাভাবিক বড় এবং ধারালো, অনেকটা কাস্তের মতো বাঁকানো। সে যে হাড় চিবুচ্ছে সেটা কোনো মুরগির হাড় নয়, বরং আকারে অনেক বড় কিছু, মানুষের হাড়ের মতো লম্বা। সেই বিভীষিকাময় মুখ দেখার সাহস বা শক্তি আমার আর অবশিষ্ট ছিল না। আমার মনে হলো এখনই আমার হৃৎপিণ্ডটা ছেড়ে বেরিয়ে আসবে। প্রাণীটির মুখটা আমার দিকে ঘোরার ঠিক আগ মুহূর্তে আমি দেখতে পেলাম তার গাল বেয়ে লাল বা রক্ত জাতীয় কিছু গড়িয়ে পড়ছে। এই দৃশ্য আমার সহ্য সীমার বাইরে ছিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু এবার আর কোনো শব্দ বের হলো না। আমার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। হাত থেকে ফোনটা খসে পড়লো বিছানায়। আলোটা গিয়ে পড়লো মেঝের এক কোনায়, আর ঘরটা আবার অর্ধ অন্ধকারে ডুবে গেল। সেই অন্ধকারে শুধু শোনা যেতে লাগলো সেই বিভৎস দানবীয় শব্দ, কট কট মট। আর আমার মনে হলো ওটা এখন আমার দিকে এগিয়ে আসছে। সেই রাতে প্রাণীটির মুখ দেখার আগেই আমার পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল। প্রচন্ড ভয় আর মানসিক ধকল সহ্য করতে না পেরে আমি এক গগন বেদারি চিৎকার দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলাম। আমার চোখের সামনে তখন শুধুই অন্ধকার আর কানে সেই হাড় ভাঙার শব্দ। মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি আমার চেতনা শুষে নিচ্ছে। আমি বিছানায় লুটিয়ে পড়লাম। তারপরের কয়েক ঘন্টা কি হয়েছে তা আমি জানি না। আমার চেতনার জগতে তখন শুধুই কালো অন্ধকার, আর মাঝে মাঝে মনে হচ্ছিল আমি যেন কোনো গভীর কুয়ার ভেতর পড়ে যাচ্ছি, যেখানে শুধু ওই অবয়বটার লাল চোখ জ্বলজ্বল করছে। যখন আমার জ্ঞান ফিরল, তখন জানালার ফাঁক দিয়ে ভোরের কড়া রোদ এসে আমার চোখে মুখে পড়েছে। বাইরে দোয়েল পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। গ্রামের সকাল যেমন সুন্দর হয় ঠিক তেমনি, কিন্তু আমার মনের ভেতর তখন অমাবস্যার অন্ধকার। আমি নিজেকে আবিষ্কার করলাম আপার ঘরের বিছানায় শোয়া। আমার মাথায় ভেজা গামছা বা পানি পট্টি দেয়া হচ্ছে। আমার শরীরটা যেন কেউ পাথর দিয়ে থেতলে দিয়েছে, নড়ানোর শক্তি নেই। আমার চোখের পাতা মেলতেই দেখলাম আমার চারপাশে গোল হয়ে বসে আছে আপা, খালাম্মা এবং আশ্চর্যজনকভাবে নানা ভাইও। সবার চোখে মুখে গভীর দুশ্চিন্তা আর ভয়ের ছাপ। আমাকে চোখ মেলতে দেখে আপা ডুকরে কেঁদে উঠল। ভাই, তুই ঠিক আছিস তো? তো কি হয়েছিল রে? তুই অমন করে গঙ্গাচ্ছিলি কেন? আমি উঠে বসতে চাইলাম, কিন্তু পারলাম না। শরীরটা অসম্ভব দুর্বল লাগছিল। জ্বরে আমার গা পড়ে যাচ্ছে। আমি প্রথমে ভয়ের তো চোখে নানা ভাইয়ের দিকে তাকালাম। তিনি সুস্থ স্বাভাবিকভাবেই বসে আছেন, হাতে তাসবিহ, তবে তাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। তার পরনে সেই একই লুঙ্গি আর পাঞ্জাবি যা রাতে ছিল। আমি বিড়বিড় করে কাপা গলায় জিজ্ঞেস করলাম, আপনি রাতে কোথায় ছিলেন? আমি আপনাকে বিছানায় পাইনি।
আমি ডাকলাম, আপনি ছিলেন না। আর ওই দরজায় ওই জিনিসটা। নানা ভাই দীর্ঘশ্বাস ফেলে আমার মাথায় হাত রাখলেন। তার হাতটা বেশ উষ্ণ ছিল। তিনি বললেন, বাবা শান্ত, আমি তো শেষ রাতে অজু করার জন্য ওয়াশরুমে গিয়েছিলাম তাহাজ্জুদের নামাজ পড়ব বলে। বুড়ো মানুষ, অজু করতে একটু সময় লাগে। ফিরে এসে দেখি তুমি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছো। তোমার শরীর ধনুকের মতো বেঁকে আছে আর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, আর তোমার ফোনটা নিচে মেঝের কোনায় পড়ে জ্বলছে। আমি তোমাকে অনেক ডাকলাম, ধাক্কা দিলাম, কিন্তু তুমি সারা শব্দ করছিলে না। পরে ভয়ে সবাইকে ডাকলাম। নানা ভাইয়ের কথাগুলো যুক্তিযুক্ত মনে হলো, কিন্তু আমার মনের খটকা গেল না। তিনি যখন ওয়াশরুমে ছিলেন তখন দরজা খোলার আওয়াজ আমি কেন পেলাম না? আর ওই জিনিসটা, ওটা কি তবে আমার মনের ভুল? আমি তখন সাহস সঞ্চয় করে রাতের দ্বিতীয়বারের অভিজ্ঞতার কথা খুলে বললাম। সেই দরজার সামনে বসে থাকা বিশাল কালো অবয়ব, হাড় চাবানোর শব্দ, মাংসের পচা গন্ধ, সব বিস্তারিত বললাম। আমার কথা শুনে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। খালা আম্মা ভয়ে শিউরে উঠলেন এবং আঁচল দিয়ে চোখ মুছলেন। গ্রামের মানুষ, তারা অনেক কিছু বিশ্বাস করেন যা শহরের মানুষ করে না। তারা বুঝতে পারলেন এটা সাধারণ কোনো দুঃস্বপ্ন বা হ্যালুসিনেশন নয়। খালাম্মা ফিসফিস করে বললেন, ওই ঘরে অনেক বছর আগে একটা ঘটনা ঘটেছিল। তখন থেকে মাঝে মাঝে ওখানে খারাপ বাতাস লাগে, কিন্তু মূল ঘরে তো এমন হওয়ার কথা না। শান্তর ওপর হয়তো কোনো শক্তিশালী খারাপ জিনিস নজর দিয়েছে। নানু ভাই গম্ভীর হয়ে বললেন, জায়গাটা হয়তো তোমার সাথে খাপ খায়নি, বা কোনো ছায়ামূর্তি তোমাকে ভয় দেখিয়েছে। আমাদের চোখের আড়ালে আল্লাহর অনেক সৃষ্টি আছে যা আমরা দেখি না। হতে পারে তুমি অজান্তে কোনো ভুল করে ফেলেছ, তাই ওটা তোমাকে ভয় দেখিয়েছে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তুমি যে বেঁচে আছো এটাই শুকরিয়া। আবার কোনো ঝুঁকি নিতে চাইল না। সে জেদ ধরল, শান্ত, তোর আর এখানে এক মুহূর্ত থাকা ঠিক হবে না। তোর শরীরও খারাপ হয়ে যাচ্ছে, চোখ গর্তে ঢুকে গেছে। তুই আজই শহরে ফিরে যা। বাড়ির বয়োজ্যেষ্ঠরাও একই পরামর্শ দিলেন। তাদের ধারণায় স্থান পরিবর্তন করলে বিপদ কেটে যেতে পারে। গ্রামের হুজুর বা কবিরাজ ডাকার কথা উঠলেও আমি রাজি হলাম না। আমার মনে হচ্ছিল আমি যদি আর এক রাত এখানে থাকি তবে আমি আর জীবিত ফিরতে পারবো না। সেদিন দুপুরের আগেই আমি আমার ব্যাগ গুছিয়ে নিলাম। আমার শরীর তখনও জ্বরে কাঁপছে। বিদায় বেলায় নানা ভাই আর খালাম্মা আমাকে অনেক দোয়া পড়ে ফু দিলেন। গাড়িতে তুলে দেওয়ার সময় আমার হাতে একটা বোতলে কিছু পড়া পানি দিলেন খাওয়ার জন্য এবং গায়ে ছিটিয়ে দেওয়ার জন্য। আপা কান্না ভেজা চোখে আমাকে বিদায় দিল। বলল, ভাই মাফ করে দিস, তোকে এনে বিপদে ফেললাম। গাড়িতে ওঠার সময় আমি একবার সেই পুরনো বিচ্ছিন্ন ঘরগুলোর দিকে তাকালাম। দিনের আলোতেও ঘরগুলো কেমন যেন নিষ্প্রাণ, রহস্যময় মনে হলো। সুপারি গাছগুলো বাতাসের দোলায় মাথা নাড়ছে। হঠাৎ আমার মনে হলো ওই শেষ প্রান্তের ঘরটার জানালার ফাঁক দিয়ে দুটো লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম। বাস যখন গ্রাম ছেড়ে শহরের পথে হাইওয়েতে উঠল তখন আমার কানে বাজছিল সেই শব্দ। আমি জানি না আমি রাতে আসলে কি দেখেছিলাম। সেটা কি কোনো অতিপ্রাকৃত কিছু ছিল নাকি আমার নিজেরই মস্তিষ্কের কোনো বিভ্রম? কিন্তু সেই হাড় চাবানোর শব্দ আর পোড়া মাংসের গন্ধ আমার নাকে ও কানে সারা জীবনের জন্য গেঁথে রইল। শহরের কোলাহলে ফিরে এসেও আমি আর আগের শান্ত নেই। রাতে একা ঘুমাতে গেলেই আমার মনে হয় বিছানার নিচে বা আলমারির আড়ালে কিছু একটা লুকিয়ে আছে। লাইট অফ করলেই মনে হয় অন্ধকারের ভেতর থেকে ভেসে আসবে সেই হাড় হিম করা শব্দ, কটকট মট। আর আমার ঘরের দরজায় হয়তো বসে থাকবে সেই কালো অবয়ব যার মুখ আমি কখনো দেখিনি আর দেখতেও চাই না। সেই ঘটনার পর থেকে আমি আর কখনো ওই গ্রামে ফিরে যাইনি। এমনকি ওই গ্রামের নাম শুনলেও আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল শান্তর সাথে ঘটে যাওয়া শীতের রাতের এক লোমহর্ষক ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না, এবং কোন ঘটনাটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর লেগেছে তাও এখনই কমেন্টে লিখে ফেলুন। আমাদের এত সুন্দর চমৎকার দুটি ঘটনা উপহার দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবসময় এভাবেই আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কারো জীবনের কোনো ভয়ঙ্কর রাত অথবা সন্ধ্যার ঘটনা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং শেয়ার করুন আপনার বন্ধু বা পরিচিতজনদের সাথে।